আরে ভাই, আপনি সংখ্যালঘুতে শুধু যাচ্ছেন কেন? আপনি যখন বিয়ে পাচ্ছেন তখন সেখানে আপনারাও পাবেন, সংখ্যালঘুরাও পাবে, সংখ্যাগুরুরাও পাবে। আপনারা যখন অন্যান্য ভাতা পাচ্ছেন তখন সেখানেও পাবেন। চাকরি যখন হবে সেখানে চাকরি সবার হবে। শুধু এই সংখ্যালঘু 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 করে হিন্দু মুসলমানকে আলাদা করার এই মানসিকতা দূর করা উচিত। কৃষক থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে একদম 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ যাতে বলে এই বাজেটই ভালোবাসি, সেই ব্যবস্থা করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার। এর জন্য পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে এত ভালো বাজেট এর আগে হয়েছে কিনা সন্দেহ আছে। আমি একজন বিধায়ক ছিলাম, তাই বিধায়ক হিসাবে বিধানসভায় এসে আমাদের ভারতীয় জনতা পার্টির যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে এবং স্বপন দা যে বাজেট করলেন আজকে, অসাধারণ বাজেট। আমাদের সমস্ত বাংলার সরকারি কর্মচারী থেকে শুরু করে চাষি পর্যন্ত সবাই খুশি। সবচেয়ে বড় কথা হলো ইন্ডাস্ট্রির দিক থেকেও কলকাতা স্টক এক্সচেঞ্জ খোলা হচ্ছে, মানে প্রত্যেকটা জায়গাতে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কৃষক প্রত্যেক জায়গায় অসাধারণ বাজেট। এর জন্য আজকে ধন্যবাদ জানাতে এসেছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে, যে একজন বিধায়ক ছিলাম তাই একটা অসাধারণ বাজেট শুনলাম। ধানের দাম 3100 টাকা কুইন্টাল করা আর হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষক প্রত্যেকটা যুব মহিলা, কখনো ভেবেছেন যে 33% মহিলাদের সংরক্ষণে চাকরিতে সংরক্ষণ হবে? মানে ভাবা যায় না। প্রত্যেকটা জায়গায় যুবকদের জন্য চাকরিতে এই বছরে 1 লাখের কাছাকাছি নিয়োগ হবে। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এবং আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্বপনবাবু আজকে যে বাজেট করলে তাদের অসাধারণ অসাধারণ অসাধারণ। কোনো রাজনৈতিক গল্প নয়। মমতাদি যে আমরা বাজেট আগে দেখেছি বিধানসভায়, আমি একজন বিধায়ক হিসাবে দেখেছি, ট্রেড মিলে যে বাজেট হতো মুখের কথায় কীভাবে টাকা আসবে কীভাবে টাকা যাবে সেই নিয়ে নয়, একটা গল্প শোনানো হতো। আর কিন্তু গল্প নয়, বাস্তবে করে দেখাচ্ছেন, সেটা আমাদের অর্থমন্ত্রী এবং অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির চিফ মিনিস্টার শুভেন্দুবাবু। রীতিমধ্যেই তো জয়েন করেছেন বাকি 8 জন, ওরা বলছে যে তাদের মধ্যে কেউ যেতে পারে না। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টিকে এনসিপিআই যে পার্টি এনডিএতে যুক্ত হয়েছে, এটা পুরোপুরি কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব হচ্ছে এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব কি করবেন সেটা কেন্দ্রীয় দল আমাদের ঠিক করেন। এনসিপিআই তারা তাদের দল, আমরা এই নিয়ে কিছু বলতে চাই না। আমরা রাজ্য বিজেপি নিয়ে কথা বলবো এবং আমরা মানুষের উন্নতির কথা বলবো। কে জয়েন করলো এনসিপিআই, তাদের একটা আলাদা পার্টি, আমাদের এটা দেখার বিষয় নয়। আমরা শুধু ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ দিকটাই দেখছি। আলু চাষিদের জন্য বাজেটে কোনো অ্যালোকেশন রয়েছে? দেখো, আলু চাষিদের জন্য বাজেটে যা বলা হয়েছে, বাজেট পড়লেই বুঝতে পারবেন এই বাজেট কৃষকদের, এই বাজেট কৃষক থেকে শুরু করে জওয়ান এবং কিষানদের। এই বাজেটে পরিষ্কার বলা হয়েছে ধানের কথা, পরিষ্কার বলা হয়েছে আলুর কথা। এই বাজেটে বলা হয়েছে আমাদের যে পর্যটন মানচিত্রে ধর্মীয় স্থানগুলি রয়েছে, শক্তিপীঠ রয়েছে, তারকেশ্বর তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে প্রতিটা বিষয় বলা হয়েছে। শুধু তাই নয়, যে মেলাগুলি আগে খেলা মেলা করে দিয়ে গুটিয়ে দেওয়া হতো, সেই মেলাগুলি কিভাবে মানুষের জন্য এবং মানুষের আর্থিক সাহায্যের বন্দোবস্ত হতে পারে সেটা দৃষ্টান্ত দেখানো হয়েছে। শুধু তাই নয়, আশা কর্মীরা এত বছর ধরে পরিশ্রম করে গিয়েছেন, বেগুনি শাড়ি কলকাতায় এসে আন্দোলন করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগের সরকার ঘুরেও তাকায়নি, তাকিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই সরকার। শুধু তাই নয়, পার্শ্ব শিক্ষকরা তারা এতদিন বঞ্চিত হয়েছেন, সেই পার্শ্ব শিক্ষকদের কথা বলা হয়েছে এই বাজেটে। নতুন ছেলেমেয়েরা চাকরি পাবে, কিভাবে পাবে তার কথা বলা হয়েছে এই বাজেটে, যাতে কোনোভাবে দুর্নীতি বাসা বাঁধতে না পারে, কোনোভাবে কাউকে সেটিং মেটিং করে চাকরি না হয় সেদিকে দৃষ্টিপাত করেছেন এই সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, শুধু ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তা দেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের সরকার। এবং কৃষক থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে
একদম 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ যাতে বলে এই বাজেটই ভালোবাসি, সেই ব্যবস্থা করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার। এর জন্য এই সরকার এবং অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি তারকেশ্বরের বিধায়ক, আমার যে আশা ছিল, আমার যে আকাঙ্ক্ষা ছিল, তা কিন্তু পূর্ণ হয়েছে। কিরকম? তারকেশ্বর মন্দিরকে যেভাবে ডেভেলপমেন্ট করা হবে যা বলেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং তারকেশ্বরে দাঁড়িয়ে, সেই কথা বাজেটে লেখা রয়েছে। এবং মেলা, শ্রাবণী মেলা সম্পর্কে যে কথা মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন, সেটাও বাজেটে লেখা রয়েছে। শুধু তাই নয়, প্রতিটা বিধায়ক তার বিধানসভায় স্টেডিয়াম করার জন্য একদম বাজেটে ফান্ড অ্যালোকেশন করা আছে, অর্থাৎ প্রত্যেক বিধায়ক তার বিধানসভায় স্টেডিয়াম করতে পারবেন। যারা খেলতে চান, যারা খেলাতে অনুরাগী, তারা শুধু খেলা নয়, খেলা খেলেও কিভাবে রাজ্য সরকারি এবং সরকারি পদে কর্মরত হতে পারেন, সেটাও দিশা দেখিয়েছে এই বাজেট। এই বাজেট বিস্তারিত বাজেট, এই বাজেটের কপি আপনাদের হাতে এলে আপনারা বুঝতে পারবেন জনমুখী জনমোহিনী বাজেট একেই বলে। এই বাজেট পুরোটা পড়ে শুনিয়েছেন আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। এবং এই বাজেটে যে এত দিন ধরে খুব নিখুঁতভাবে ডিটেলিং প্ল্যান করে বাজেট তৈরি করা হয়েছে, তা বাজেট পড়ে আমি অন্তত অনুধাবন করতে পেরেছি। বাজেটে প্রতিটি প্রান্তের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে, মধ্যবঙ্গের জন্য আলাদা স্কিম, এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ আমরা গঙ্গাসাগর থেকে শুরু করে, আমরা সুন্দরবন থেকে শুরু করে বাজেটে প্রত্যেকটা দিক খেয়াল করা হয়েছে। স্বাস্থ্য খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে, বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন হসপিটালের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, আইআইটি থেকে শুরু করে উত্তরবঙ্গে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, নারী সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু জিরো টলারেন্স, নারী সুরক্ষাতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এবং যাতে মা দুর্গা স্কোয়াড, দুর্গা বাহিনী তারা কাজ করতে পারে এবং প্রতিটা মহকুমায় একটি করে মহিলাদের আলাদা করে থানা হতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন। সব মিলিয়ে এই বাজেট 100-র মধ্যে 100, 8 থেকে 80 প্রত্যেকেই বলবেন এই বাজেটকে ভালোবাসি। সন্ধ্যার অন্য প্রশ্ন বাজেটের বাইরে তোমার বুম তোমার প্রতিপক্ষ রামেন্দ্র সিংহ রায় সৌরভদার লেগে পড়েছে, আমার হাত থেকে পড়লো, আমি কি বললাম? আস্তে 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 কোথায় বাইরে নাও, বাইরে সন্তু, রামেন্দ্র সিংহ রায় তোমার প্রতিপক্ষ ছিল, সেই রামেন্দ্র সিংহ রায়ের গায়ের উপরে দেখলাম ডিম মারা হয়েছে, একটা সমস্যা তৈরি হয়েছে, পুরো বিষয়টা নিয়ে কি বলবে? দেখুন, প্রথম আপনি যে নাম বলছেন সেই নামের সঙ্গে আমি এগ্রি করি না। ইলেকশনের সময় বলেছি, যিনি বলতে পারেন নিজের নামের সঙ্গে রাম থাকা সত্ত্বেও বলে যে জয় শ্রীরাম বললে মারবো, যে ব্যক্তি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর বাপ তুলতে পারেন, সেই ব্যক্তি কোনোভাবেই রাম হতে পারে না, রাবণেন্দু। তিনি যে দুর্নীতি করেছেন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এতে আমার কিছু বলার নেই। ব্যবস্থা নিচ্ছে পুলিশ দেখছে, এবং জনরোষে জনগণ কি করছে তার দায়িত্ব বা তার উত্তর দেওয়ার ক্ষমতা বা দায়িত্ব আমার নয়। মানুষকে প্রশ্ন করুন, মানুষ বুঝিয়ে দিয়েছে কত ধানে কত চাল। আর আমি কৃষকের ছেলে, আমি জানি হাল ছেড়ো না বন্ধু, হাল আমি ছাড়ি না। উনি যেভাবে গোটা তারকেশ্বর জুড়ে অরাজকতা তৈরি করেছিলেন, তার জবাব মানুষ দিচ্ছে। তারকেশ্বরের মানুষ এখন উন্নয়ন চান। তারকেশ্বরের মানুষ তারা দেখেছে পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী এসেছিলেন এবং গোটা বাংলাকে দিশা তারকেশ্বরের মাটি থেকে দেখিয়েছিলেন। তারকেশ্বরের মাটির যে এত গুরুত্ব, এত মাহাত্ম্য, তা এতদিন এই সরকার আর ওই আগের বিধায়ক যিনি, তিনি মানুষের কাছে বলেননি। বলবেন কি করে? জানেন না, জানতেন না, নিয়ে আসেননি মানুষের কাছে। তা আজ সামনে আসছে এবং আগামী দিনে তারকেশ্বরের উন্নয়নই একমাত্র লক্ষ্য। কে কোথায় ডিম খেলো, কে কোথায় অমলেট খেলো, কে কোথায় বাটার খেলো, কে কোথায় বান্ধবীর খাটের নিচে টাকা রাখলো, তা দেখার জন্য পুলিশ আছে। উন্নয়নের যোগাযোগ আছে। আপনি ধরুন, আপনার বাড়িটা যে পুড়িয়ে দিয়েছে তার নামে আপনার বাড়ির পাশের রাস্তাটা হলো, আপনার কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। খিলজির নামে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে তার পাশের যে জায়গা, সে পরিবর্তন হবে না। যারা অন্যায় করেছে, যারা বাংলাকে জ্বালিয়েছে, যারা বাংলার ক্ষতি করেছে, তাদের নাম পরিবর্তন করলে আপনার ঝাল লাগছে কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার তো কথা নয়। আপনি যেটা বললেন, আপনার কথাই কোট করে বলছি, নামের সঙ্গে তো উন্নয়নের সত্যিই জড়িত নেই, যোগ নেই, তাহলে এত অসুবিধা কোথায়? নাম মানুষের ডাক, যে নাম ছিল সেই নাম নিপাত যাক। দেখুন, কলকাতা জেলা ছিল না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে তাতে লিখতে অসুবিধা হতো। হ্যাঁ, বিভিন্ন জায়গায়
কলকাতা জেলা হোক যাই হোক, কলকাতা তো কলকাতাতে আছে, অসুবিধা কোথায়? সেটা হচ্ছে যে আপনারা বলেন যে সরকার তার সরকার বিকাশ, এবারে সরকারের যে বাজেট সেই বাজেটে দেখা যাচ্ছে 61% কমানো হয়েছে। 61? কমানো হয়েছে। আরে ভাই, আপনি সংখ্যালঘুতে শুধু যাচ্ছেন কেন? আপনি যখন দিয়ে পাচ্ছেন তখন সেখানে আপনারাও পাবেন, সংখ্যালঘুরাও পাবে, সংখ্যাগুরুরাও পাবে। আপনারা যখন অন্যান্য ভাতা পাচ্ছেন তখন সেখানেও পাবেন। চাকরি যখন হবে সেখানে চাকরি সবার হবে। শুধু এই সংখ্যালঘু 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 করে হিন্দু মুসলমানকে আলাদা করার এই মানসিকতা দূর করা উচিত। ঠিক আছে? মানে এক কথায় বলতে গেলে শুরু করবো। এবার যে বাজেটটা পেশ হলো, এটা একটা সর্বাঙ্গীন, আমার জন্য তো এটা প্রথম বাজেট। এমন কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ছাড়া হয়নি সমাজে যেটাতে ইম্প্যাক্ট রয়েছে। এরকম বাজেটের আশায় পশ্চিমবঙ্গ ছিল, এবং এটা ভুলে গেলে চলবে না যে আমাদের এই সরকার, তারা একটা কিন্তু ভয়াবহ আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছে। কারণ আগের সরকার প্রায় 8,15,000 কোটি টাকার ঋণ রেখে গেছে। আজকে বাংলায় যে শিশু জন্মাচ্ছে 86,000 টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। তো এই ঋণের যে সুদ, সেটা তো বাংলার বাজেটের একটা বড় অংশ নিয়ে বেরিয়ে যায়। আসলটাকে পূরণ করা বা সেটা মেটানো, সেটা তো অনেক বড় চ্যালেঞ্জ। সেই অবস্থায় যে বাজেট হয়েছে, এমন কোনো জায়গা ছাড়া হয়নি যেটাকে টাচ করা হয়নি, যেটাকে অ্যাড্রেস করা হয়। তো এটা একটা নিঃসন্দেহে দুর্দান্ত বাজেট। এখন তো আলোচনা হবে, আরো বিস্তারিত জানবো, ডকুমেন্টস নিয়ে যাচ্ছি, এগুলো পড়বো। এই ব্যাপারে পরে বিস্তারিত আরো কথা বলা সম্ভব হয়। স্যার, যে পরিমাণ ঋণ ছিল আজকের বাজেটে প্রায় 4 লক্ষ কোটি টাকারও বেশি, সেখানে ওই ঋণ সামলে এই বাজেটটা সম্পূর্ণ করাটা কতটা চ্যালেঞ্জিং হবে আপনাদের কাছে? দেখো, নিঃসন্দেহে মানে আপনি যদি দেখেন যে বাজেট মোটামুটি 4.5-4.5 লক্ষ টাকার বাজেট, আর ঋণ হচ্ছে 8,15,000 কোটি টাকা। দুটো আর্থিক বছরের ঋণ আমাদের জন্য ছেড়ে গেছেন প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি। কিন্তু তার জন্য তো আর থেমে থাকেন না, যেটা বলা হয় শো মাস্ট গো অন, রাজ্য তো থেমে থাকবে না। তো সেখানে আমাদের বিভিন্ন জায়গা দেখতে হবে। ডবল ইঞ্জিন সরকারের যেটা বলেছেন অর্থমন্ত্রী, সেটা যতটা সম্ভব সুযোগ নিতে হবে। কেন আগে প্রায় 50 বছর আগের বামপন্থী সরকার শেষের দিকে বুদ্ধদেব বাবু একটা চেষ্টা করেছিলেন, আর এই 15 বছর প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জির সরকার শুধু কেন্দ্রের সঙ্গে লড়াই করে গেছে। তো কেন্দ্রীয় প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আটকে গেছে। কারণ এই সরকারের যে গত সরকার, তৃণমূলের সরকার, তাদের একটা বদনাম ছিল যে বাজেটে যে খাতের টাকা আসছে সেটাতে ব্যবহার হচ্ছে না, চক্ষু লজ্জাহীন ভাবে চুরি করেছে। তার জন্য 90% বাজেট যেগুলো পেয়েছে কেন্দ্রীয় ঋণ বা কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্পের জন্য, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। তার হাজার হাজার কোটি টাকা আটকে গেছে। আর ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে কি করে? চুরির তো আর ইউটিলাইজেশন সার্টিফিকেট হয় না। তো এইগুলো আমরা শুধরানোর চেষ্টা করছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি বাংলা আবার নেগেটিভ থেকে অ্যাটলিস্ট 0 এসে তারপর পজিটিভের দিকে আমরা চলা শুরু করি। নিঃসন্দেহে চ্যালেঞ্জের, কিন্তু চ্যালেঞ্জ মানেই তো একটা অপরচুনিটি। যে অপরচুনিটি রয়েছে বাংলাকে আবার ঘুরিয়ে আবার ট্র্যাকে নিয়ে আসা। বাংলা সারা ভারতবর্ষ যেরকম ভাবে দৌড়াচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা বিকশিত ভারত আর বিশ্বগুরু হওয়ার রাস্তায়, বাংলাও তাতে জয়েন করতে চলেছে বা করছে। এটা একটা বিরাট বড় না না, শুধু আপনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কেন বলছেন? পশ্চিমবঙ্গটাও দেখুন। মানে পশ্চিম বাংলাদেশ, মানে বাংলার যে পার্টটা, যে রাঢ় বাংলা থেকে জঙ্গলমহল, আপনি প্রত্যেকটা, আমি তো বললাম এমন কোনো জেলা নেই, ইনক্লুডিং আমার জেলা হুগলি, এমন কোনো জেলা নেই, এমন কোনো সাবজেক্ট নেই সমাজের বিভিন্ন অংশের, সে আশা কর্মী থেকে শুরু করে আইটি ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায়, কৃষি থেকে শুরু করে হোম ডিপার্টমেন্ট, পুলিশ, সব জায়গায়
তো ফোকাস করা হয়েছে। এটা একটা দুর্দান্ত মানবিক বাজেট, তার সঙ্গে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলা একটা বাজেট, এটা অভিনন্দনযোগ্য। আগের সরকারের কাছে ডায়মন্ড হারবার মডেল ছিল, এবারে আপনাদের কাছে পদ্মা মডেল নতুন শব্দ শোনা যাচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা কোনোদিন ডায়মন্ড হারবার মডেলকে না মানি বা ডায়মন্ড হারবার মডেলের দুঃস্বপ্ন যেন আমরা না দেখি। ফলতা মডেলটা হচ্ছে ডিফারেন্ট মডেল। এমনকি আমরাও যখন বাজেট পেশ হচ্ছে আমরাও হয়তো বিধানসভার ভেতরে কেউ কেউ বলেছি, মানে মুখ দিয়ে বেরিয়েছে ডায়মন্ড হারবার মডেল। তো ডায়মন্ড হারবার মডেল আর পশ্চিমবঙ্গে হবে না, এবং ডায়মন্ড হারবারের যে সৃষ্টিকর্তা তিনি দেখুন এখন হয়তো তিহার মডেল বা প্রেসিডেন্সি জেল মডেলে চলবেন, কিন্তু আমাদের এখন যে মডেলগুলো হয়েছে সম্পূর্ণভাবে মানুষের সার্বিক উন্নতি। সেখানে জাত ধর্ম নেই, সেখানে রাজনীতি নেই, কারণ যেই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন উনি আপামর বাঙালির বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস সিপিএম নেই, যেটা কি তৃণমূলের সময় ভয়ঙ্কর ভাবে দেখা গেছে। আমাদের এই সরকার সেই কাজ করবে। আমরা মানুষের জন্য করেছি। 4 মের পরে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক নিঃসন্দেহে, কিন্তু আমরা বিধায়ক, আর বিধায়ক সে মানুষের জন্য। বিজেপি বরাবরই তৃণমূল কংগ্রেসের ভাটার বিরুদ্ধে ছিল, কিন্তু আপনাদের বাজেটে তো সমস্ত ভাটাটি একবারে যেমন ছিল তেমন ভাবে রেখে দেওয়া হলো, বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারাও তো তাহলে এখন সেই ভাটাটাকে আপনারা জনকল্যাণমূলক প্রকল্প বলছেন, কোথাও থেকে সেটাকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে। না, সেটাতে একটা পার্থক্য রয়েছে। দেখুন, ভাতা দেওয়ার একটা, যে বাংলার প্রাক্তন বিধায়িকা উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা কোনো মঞ্চে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বলতেন আমি তোমাদের এই দিচ্ছি, আমি তোমাদের এই দিচ্ছি, পুজো কমিটির কত চাই, 70-এ খুশি, চলো আমি 1 লাখ দিচ্ছি। এটা একদম মোহাম্মদ বিন তুগলকের মহিলা সংস্করণ। আমি দিচ্ছি মানেটা কি, সরকার কি দেবে সেটা সরকার ডিসাইড করবে, এবং উনি কোনোটাই ক্যাবিনেটে ডিসকাস করতেন না, বিধানসভায় আলোচনা করতেন না, বিধানসভায় আসতেনই না। এখন যেটা আপনি বলছেন ভাতার ব্যাপারটা, দেখুন ভাতার ব্যাপারটা কিন্তু আমাদের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি এবং শহরের অর্থনীতিতে, যে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যারা মধ্যম স্তরে বা আরো নিম্ন মধ্য স্তরে রয়েছে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে, এবং এটা কিন্তু সারা ভারতবর্ষের পরিস্থিতি চলছে। পশ্চিমবঙ্গ আলাদাভাবে চলতে পারে না, কিন্তু আমরা শুধু ভাতা দিচ্ছি না, তার সঙ্গে সম্মান এবং সম্পদ সৃষ্টির জন্য বিকল্প রাস্তাও তৈরি হচ্ছে। দেখবেন শুধু যুবসাথী নামে যেটা চালিয়েছিল সেটা তো নয়, বেকার যুবকদের আমরাও দিচ্ছি, কিন্তু তার সঙ্গে বিশ্বকর্মা যোজনা রয়েছে, তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের, আপনি দেখুন স্কিল ডেভেলপমেন্টে আপনি যদি পুরো বাজেটটা দেখবেন, স্কিল ডেভেলপমেন্টে কত উৎসাহ দেওয়া হচ্ছে, ব্যবসা করার জন্য কত উৎসাহ দেওয়া হচ্ছে, সেগুলোও দেখুন। এটাও থাকবে, বাট ওই ভাতা কিছু তো দিতেই হবে, কারণ এটা তো অর্থনীতির একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়েছে। থ্যাংক ইউ। বিধায়ক সৌমেন কারফা গত 4 তারিখ সরকার হওয়ার পর 11ই মে নবান্নে যে প্রথম প্রশাসনিক মিটিং হয়েছিল, সেই প্রশাসনিক মিটিংয়ে জেলার ডিএমদের সঙ্গে এমএলএ এবং মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে পূর্ব বর্ধমান জেলার একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে ধান চাষ সংক্রান্ত বিষয়, ধানের দাম এবং রাইস মিলগুলো বর্ধমান জেলায় ঢুকছে, তার সঙ্গে বর্ধমানের চাল, যে চাল গোটা পৃথিবীব্যাপী রপ্তানি হয়, সেই বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে বাজেটে সেদিনের দেওয়া মুখ্যমন্ত্রীর 11ই মে নবান্নে যে কথা, যে সেদিন উনি বলেছিলেন যে সৌমেন তুমি চিন্তা করো না, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনবো, মানে যেটা এখন নর্মালি 1200, 1300, 1400 টাকা বস্তা হয়, 60 কেজির বস্তায় ধানের দাম 3100 টাকা কুইন্টাল হলে প্রায় 2000 টাকা বস্তা হয়ে যাবে। ফলে বর্ধমান জেলার কৃষকদের হেসেলে একটা সচ্ছলতা আসবে, এবং আজকে বাজেটে সেটা স্পষ্টভাবে অ্যালোকেশন হয়েছে। ধানের দাম ধাপে ধাপে বাড়িয়ে কুইন্টাল 3100 টাকায় করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধানের দাম বাড়ানোর জন্য এবং সেদিনের দেওয়া কথা রাখার জন্য। এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে কৃষকরা প্রত্যেক বছর 6000 টাকা করে পেতেন সাম্মানিক,
আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং বন্যা খরা বিভিন্ন বিষয়ে আমাদের বর্ধমান জেলায় কৃষক সমাজ তাদের শস্য, তারা যে মূলধন শস্য উৎপাদন করতে বিনিয়োগ করতেন, সেই শস্য নষ্ট হয়ে যাওয়ার ফলে তাদের মূলধন নষ্ট হয়ে যেত। আজকে বাজেটে সরকার শস্য বীমার যে নতুন পলিসি এনেছে, সেখানে কৃষক সমাজ উপকৃত হবে। তাই বর্ধমান জেলার একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে আমি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই। নমস্কার। যেখানে সরকারি সম্পত্তি নষ্ট করা হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যে সরাসরি যুক্ত থাকবে সেও সমানভাবে দোষী হবে এবং তাকে তার সম্পত্তি বেঁচে দিয়ে হলেও সেটা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আপনি তো বহু বছর পুলিশের দায়িত্ব পালন করেছেন, তো সেক্ষেত্রে এটা কি কোনোভাবে এই পুলিশি ব্যবস্থা পরিবর্তন আনবে? শুধু পুলিশি ব্যবস্থা পরিবর্তন নাই, যে যারা দেখুন আন্দোলন করার ক্ষমতা আমাদের সংবিধানে দেওয়া আছে, অবশ্যই তারা করতে পারে শান্তিপূর্ণভাবে সহাবস্থান, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু ওটা করতে গিয়ে এত বছর ধরে যে ভ্যান্ডালিজম চলেছে এবং যেভাবে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, লাইফ ক্ষতিগ্রস্ত হয়েছে, উল্টো পুলিশ যেখানে বাঁচাতে গেছে সেখানে গিয়ে উল্টো মার খেয়েছে, বা পুলিশ যদি কোথাও আইনগত ব্যবস্থা নিতে যায় সেই পুলিশ অফিসারের এগেনস্টেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আজকে যে আইন বিলটা আসছে, সে বিলটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। সব থেকে বড় কথা দেখুন, এরা কি করতো, এতদিন যারা গন্ডগোল করতো ওই 2-4 মাস জেল খেটে ভাবতো যে বেরিয়ে এসে আবার সদর্পে বেরিয়ে পড়তো। এই যে সম্পত্তি ক্রোক করে এটা মেটানো হবে, সব থেকে বেশি যদি জব্দ হওয়ার এতেই হবে এবং এটা সব থেকে সদর্থক ভূমিকা। এবং এই আইন আসার পরে আইন শৃঙ্খলা থেকে সরকারি কর্মচারীরা খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং নির্ভয়ে কাজ করতে হবে। পুলিশ গেলে ওই কিছু লোক ভয় কাঁপতে কাঁপতে ডিউটি করতে যায়, এই ব্যবস্থাটার পরিবর্তন হওয়া দরকার ছিল, খুব ভালো হয়েছে। গত সরকারের এগেইনস্টে প্রচুর পুলিশ, যারা বহু পুলিশ, তারা রাস্তায় শুয়ে আন্দোলন করেছিল। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পুলিশেও নিয়োগ হবে প্রচুর পরিমাণে, হাজার হাজার নিয়োগ। এই নিয়োগের বিষয় নিয়ে কি বলবেন? পুলিশে এমনিতেই 30,000-এর উপরে ভ্যাকেন্সি আছে, এই প্রচুর, সেই ভ্যাকেন্সিটা তো পূর্ণ হবে। প্লাস মহিলাদের জন্য যে যে বাহিনী নতুন করা হবে বা প্রত্যেকটা জেলাতে যে প্রস্তাব এসছে, তো সেই জায়গাটাতে দেখুন সব থেকে সমাজের এখন নির্যাতিতা শ্রেণী ছিলেন মহিলারা। আপনারা দেখেছেন বিগত দিনে অভয়া থেকে আরম্ভ করে আমাদের এখানে আপনার কসবা কলেজ, দুর্গাপুর কলেজ, বিভিন্ন জায়গাতে যা এত ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নারীরা যদি সুরক্ষিত থাকে এবং সব থেকে বড় কথা ট্রেনিং এবং ফরেন্সিক ল্যাবকে উন্নত করা হবে এবং এআই মডেলে অনেক কিছু পরিবর্তন করা হবে, তো সেই জায়গায় যদি সার্ভেলেন্স বেড়ে যায় এবং সঙ্গে মহিলা বাহিনী থাকে, মহিলারা সব থেকে ভালো মহিলাদের প্রোটেকশন দিতে পারবে। এই ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা থেকে যায়। তো এই খুব ভালো সদর্থক কাজ হয়েছে। আর এটুকু বলতে পারি যে আগামী দিনে পুলিশ বাহিনীর মর্যাদা, যে গ্লোরিফাইড যে একটা বলতে পারেন ব্যাটালিয়ান বা পুলিশ যে একটা সমাজের এত মর্যাদা পেত, সেটা আবার পুনরুদ্ধার করবে। আর কিছু কোন ল্যাঙ্গুয়েজে বলবো? বাংলা, প্রথম বাংলা। বাংলা। রেডি রেডি যাবো। স্যার, আপনি একজন প্রাক্তন আইপিএস অফিসার, সব মিলিয়ে নিরাপত্তা থেকে শুরু করে এই প্রশ্ন থাকি, বাজেট নিয়ে আপনার অনুভব কি? কেমন লাগলো? কি বাজেট আপনার কি মনে হয়, কি পাচ্ছেন সাধারণ? দেখুন, ভারতীয় জনতা পার্টির দ্বারা দেওয়া প্রথম বাজেট খুব প্রগ্রেসিভ বাজেট আমি বলবো, যার মধ্যে সব কিছু দিকে দেখা হয়েছে। মহিলা সুরক্ষাও এর মধ্যে আছে, মহিলাদের কি করে মানে সব সুরক্ষার ব্যবস্থা আছে, তাছাড়াও রোজগারের ব্যবস্থার উপরে বড় খেয়াল করা হয়েছে। আমাদের যারা এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের জন্যও যে ডিএটা বাড়ানো হয়েছে, তারা খুব খুশি আছে। এবং এছাড়াও কি করে পর্যটনের বিকাশ হবে, কি করে ইন্ডাস্ট্রিজ রাজ্যের মধ্যে আসবে, কি করে ইরিগেশন দিয়ে চাষিদের পক্ষে কি করে সুবিধা করা হবে, কি করে মিনিমাম সাপোর্ট প্রাইস, যে পেডির সাপোর্ট প্রাইস বাড়ানো হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারা, এডিশনাল সাহায্য তার মধ্যে করা হয়েছে। তো ট্যুরিজম বাড়ানোর জন্য অনেক বড় ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার ট্রাফিককে ভালো করার জন্য যতগুলো চিংড়ি ঘাটার এদিক দিয়ে যে আপ টু আমাদের রাজারহাট নিউ টাউন অব্দি
যে ব্যবস্থা করা হয়েছে কি এখানে ব্রিজ বানানো হবে, এছাড়াও যেমন ঘাটাল মাস্টার প্ল্যানও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, অনেকগুলো জিনিস আমাদের এই বাজেটের মধ্যে রাখা হয়েছে। এবং আমি এক লাইনে এটাই বলতে পারি कि खूब दूरदर्शीपूर्ण बजट, खूब प्रोग्रेसिव बजट एवं पश्चिमबंग के डबल इंजन सरकारेर साथे निये एकटा उन्नतिर मुखे निये जावा होच्छे, जेखाने प्रत्येक जेमन आयुष्मान भारत कार्ड जेटा आमरा बोलছিলাম ওটাও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, অনেকগুলো স্কিম এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আমি আমাদের ডক্টর স্বপন দাস গুপ্তা এবং আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত ভালো বাজেট দেওয়ার জন্য। স্যার, আপনি প্রাক্তন আইপিএস, সেখানে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রী একটু আগে বলেছেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে, অর্থাৎ তদন্ত করে দেখা হবে কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে। এই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো এবং ঝাড়াই বাছাইয়ের যে প্রসঙ্গটা, দুর্নীতি করাপশন, আপনি দেখেছেন, আপনি সিস্টেমে ছিলেন, এই সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে কি বলবেন? এখন সিভিক ভলেন্টিয়ারদের মহিনা বাড়ানো হয়েছে, অনেক যারা ভালো বাচ্চা আছে তারা যেন ভালোভাবে কাজটা এর মধ্যে পায়। তার সঙ্গে সঙ্গে দুর্নীতির মাধ্যমে যদি কোনো লোক সিভিক ভলেন্টিয়ারে নিয়োগ পেয়েছে তাহলে নিশ্চিত রূপ সে এটা ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়ার দরকার, যেটা আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ওটা দরকার আছে, ওটা করা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্য কোনো এনিবডি এলস? হিন্দি